নমস্কার স্যার। ধন্যবাদ। স্যার, আমার নাম সুদীপা দত্ত। আমি নদিয়া জেলার কৃষ্ণনগরের দিকনগর গ্রাম পঞ্চায়েত থেকে আসছি। আমি 2016 সালে দিকনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করি এবং 2018 সালে দিকনগর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং 2019-21 সেশনে সত্যেন্দ্রনাথ বসু ডিএলএড কলেজ থেকে আমার ডিএলএড কোর্সটি সম্পন্ন করি। আচ্ছা, 19-21 ডিএলএড আর উচ্চ মাধ্যমিক 18 সালে। 18 সালে। আচ্ছা, তারপরে 19-21 পরে আর আপনি গ্রাজুয়েশন করেন? না, আমার করা হয়ে ওঠেনি এখন। কেন? আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আমি প্রাথমিক শিক্ষিকা পেশায় নিযুক্ত হতে চাই, সেই জন্য আমি উচ্চ মাধ্যমিকের পরে কোর্সটা করেছিলাম। তারপরে ভেবেছিলাম করবো, কিন্তু আমার বিবাহ পরবর্তী সময় আমি ব্যস্ত হয়ে পড়ায় আমার পড়ে হয়ে ওঠেনি। শিক্ষকতা পেশাতে তো এডুকেশনের জন্য তো বিশেষ অনুরাগ থাকা উচিত, তাই না? সেক্ষেত্রে তো গ্রাজুয়েশনটা কাঙ্ক্ষিত, মানে এক্সপেক্টেড আপনার কাছে। আপনি ভর্তি হন? না, আমার ভর্তি হয়ে ওঠার আমি একটু ব্যস্ত থাকায়, আমার সন্তান পালনে ব্যস্ত থাকায় আমি করা হয়নি। তবে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি করবো। আচ্ছা সুদীপা দেবী, এই যে আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হওয়ার জন্য আপনি গ্রাজুয়েশন না করে আপনি পেশাগত কোর্স করেছেন, আচ্ছা আপনার কি মনে হয় এই পেশাগত কোর্স ডিএলএড ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য আর কোনো কোর্স করা যেত কি, বা করা যায় কি? আমি যতদূর জানি যে প্রাথমিক শিক্ষার জন্য এই ডিএলএড কোর্সটি করা হয়, এটা আমার জানা। সম্পূর্ণ আর কোনো কোর্স করলে এটা কি বেনিফিশিয়াল হয় এই চাকরি করার পক্ষে? আমার এই বিষয়ে জানা নেই স্যার। এই বিষয়ে জানেন? আপনার পরিবারে কেউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা চাকরি করতেন? হ্যাঁ স্যার, আমার শ্বশুর মশাই ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, মানে উনি রিটায়ার করে গেছেন? হ্যাঁ স্যার, উনি রিটায়ার করে গেছেন। আচ্ছা, আপনার শ্বশুর মশাইয়ের কাছ থেকে একজন আদর্শ শিক্ষক হয় এবং তাকে ব্যক্তিগতভাবে আপনি দেখছেন, আশা করবো তার কাছ থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন। তো তার কোন কোন দিকগুলো আপনার খুব ভালো লাগে? আমার তার দুটো যেটা গুণাবলী আমার খুব ভালো লাগে, তিনি খুব ধৈর্যশীল এবং বাচ্চাদের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারেন। এই দুটো গুণাবলী দেখে আমি আমার যে ইচ্ছাটা ছিল সেটা আরো বেশি জাগ্রত হয়েছে। তার দুটো খারাপ দিক? খারাপ দিক আমি বলবো তার হচ্ছে একটু বদমেজাজি উনি, এটাই ওনার খারাপ দিক আমার মনে হয়। কিন্তু আমার পরিবারে আমি শাশুড়ি থেকে শুনেছি যে বয়সের সাথে সাথে এটা হয়েছে। উনি প্রথমত যখন শিক্ষকতার পেশায় ছিলেন কম বয়সে উনি এরকম ছিলেন না, এখন বয়সের ভারে এরকম হচ্ছে। আচ্ছা বেশ। আচ্ছা সুদীপা দেবী, এই যে আপনার শ্বশুরমশাইয়ের দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন শিক্ষকতা পেশাতে আসছেন, এছাড়াও আর মানে আর কি দেখে অনুপ্রেরণা পেয়েছেন? আমি প্রথমেই অনুপ্রেরণা পেয়েছিলাম যখন আমি মাধ্যমিক দিয়েছিলাম। মাধ্যমিকের পর আমি পড়াতাম ছোট ছোট বাচ্চাদের। তখন পড়াতে পড়াতে আমি বুঝতে পারলাম যে এই পড়ানোর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা রয়েছে। তো এটাকে যাতে আগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমি ভেবেছিলাম। তখন ভাবলাম যে প্রাথমিক শিক্ষক থেকে শুরু করা যাক। কোন কোন শ্রেণীর স্টুডেন্টদের পড়াতে? আমি একদম ছোট বাচ্চাদের পড়াতাম। একদম ছোট বাচ্চা যারা অক্ষর, হ্যাঁ যারা একদম অক্ষর লেটার এসব শিখতো তাদেরকে পড়াতাম। যারা অ্যালফাবেট শিখছে এইরকম বাচ্চাদের আপনি পড়াতেন। যে অ্যালফাবেট লেখার জন্য আপনি ওদেরকে কিভাবে তালিম দিতেন? মানে অ্যালফাবেট প্রথম যে বাচ্চা লিখছে তাকে আপনি কিভাবে হস্তাক্ষরগুলো শেখাতেন, লেখাগুলো শেখাতেন? আমি যাদেরকে পড়াতাম প্রথম তারা একদম যেহেতু ছোট ছিল তাদেরকে আমি লাইন টেনে হচ্ছে শেখানোর করতাম। যে আগে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন যেগুলো হয় সেই লাইনগুলো ওদের টানা আমি অভ্যাস করালাম। তারপর যখন ওরা সোজা লাইন টানতে শিখে গেল, তারপরে আমি একটা লিখে দিতাম, তারপরে আমি ওদেরকে অনুকরণ করতে বলতাম। আর বাচ্চারা যেহেতু খুব ভালো অনুকরণ করতে পারে তো সেটা ওরা রপ্ত করে দিত খুব ভালোভাবে। আচ্ছা সুদীপা দেবী, আপনার লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন এইচএস পাস, মনে হয় না অন্যান্য টিচারদের থেকে আপনি অনেকটা পিছিয়ে আছেন? না স্যার, আমার মনে হয় না। কেন কি আমি যেহেতু এই প্রফেশনাল কোর্সটি করেছি, বাচ্চাদের সাথে কি করে পড়াতে হবে, তাদের সাথে মিশতে হবে, এই কোর্সটিতে সমস্ত কিছু ভালোভাবে শেখানো হয়েছে। দেখা গেল আপনার পাশের কলিগ বললে ও তো উচ্চ মাধ্যমিক পাস, ও কিছুই জানে না, আপনাকে তো ছোট করতে পারে যখন তখন, সেটা আপনার গায়ে মাইন্ডে লাগবে না? না, আমি কখনোই সেটা নিয়ে হীনমন্যতায় ভুগবো না। কেন কি আমি আমার জ্ঞান যতটুকু আছে ততটুকু নিয়ে আমি কনফিডেন্ট থাকার চেষ্টা করবো এবং আমি তাদের থেকে তারা যতটা জানে সেটাও নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবো। আপনি শিক্ষকতার পেশায় আসছেন, এই শিক্ষকতার পেশায় আসার সময় এটা ইমার্জেন্সি 360 নম্বর ধারা জারি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তো সবার প্রথমে প্রকোপ পড়ে গেছে এই স্কুলের টিচারদের উপর, কারণ এরা সেমি গভর্নমেন্ট হয়। তো সবার প্রথমে যে প্রকোপটা পড়ে সেমি গভর্নমেন্টের উপরে, সবার প্রথমে হাত পড়ে যায়, ওদের মাইনে বন্ধ হয়ে গেছে। দীর্ঘ 1 বছর ধরে 360 নম্বর ধারা জারি হয়েছে। ওই অবস্থায় আপনি কি করে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করবেন?
কনফিউশন আছে? স্যার আমার যেহেতু প্রথম হচ্ছে ভালো লাগায় আমি বাচ্চাদের শেখাবো, তো সেইখানে আমার বেতন বন্ধ হলো কি হলো না সেটা সেকেন্ডারি ভাবনায় চলে আসবে। আমি আমার কাজটা যে কাজের জন্য আমি নিয়োজিত করেছি নিজেকে সেটা আমি সঠিকভাবে করতে পারছি কিনা আমার সেটাই প্রধান লক্ষ্য হবে। আপনি প্রথম 6 মাস খুব ভালোভাবেই করলেন, কিন্তু 1 বছর ধরে আপনি ফ্রিতে সার্ভিস দেবেন? হ্যাঁ স্যার, কেন কি আমার যদি বেতন বন্ধ হয় সেখানে বাচ্চাদের তো কোনো দোষ থাকবে না। আমি আমার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো এবং আমরা যারা কলিগরা থাকবো আমাদের হেড স্যারের সাথে উচ্চ পদাধিকারী অফিসে কথাও বলতে পারি যে কেন এরকম হচ্ছে। দেখলেন আপনাদের কলিগদের ম্যাক্সিমামই আর আসছে না, ওই মুহূর্তে আপনি কি করবেন? বাকি বাচ্চাদের সামলাতে হবে, কিভাবে চালাবেন আপনি? আমি ক্লাসগুলোকে একসাথে করে অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদেরকে আমি ম্যানেজ করতে পারি। শিশু সাথী প্রকল্পের নাম শুনেছেন? হ্যাঁ, কি প্রকল্পটা? শিশু সাথী প্রকল্প হচ্ছে বাচ্চাদের বিনামূল্যে হার্টের অপারেশন করা হয়। কত বছরের বাচ্চা? 12 বছরের নিচে। নিচ্ছে। কবে চালু হয় স্কিমটা? 2014 সালে। ঐক্যশ্রী প্রকল্প জানেন? হ্যাঁ স্যার জানি, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আপনার একটা পজিটিভ দিক বলুন, যে দিকটা অন্য কারোর মধ্যে নেই, যেটা চাকরির ক্ষেত্রে আপনাকে হেভি সুবিধা দেবে। স্যার আমার মনে হয় যেটা আমি খুব ধৈর্যশীল। ধৈর্যশীল? হ্যাঁ, কি করে বুঝলেন আপনি এটা? কেন কি প্রথমত আমি ছোট ছোট বাচ্চাদেরও পড়িয়েছি, আর আমার নিজের একটা ছোট বাচ্চা রয়েছে, আর আমি মনে করি যে মায়েদের বাচ্চা থাকে তারা একটু বেশি ধৈর্যশীল হয়ে যায় এই সামলাতে সামলাতে। কিন্তু আমি বুঝতে পারি যে আমার ধৈর্য রয়েছে বাচ্চাদেরকে ম্যানেজ করার মতো। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা সুদীপা দেবী, আপনি বিদ্যালয়ে ক্লাসরুমে যাচ্ছেন, যাওয়ার পথে দেখলেন একটি বাচ্চা তাদের ক্লাসরুমের বাইরে একটি মোবাইল নিয়ে গেম খেলছে। তো এটা দেখার পরে আপনার প্রতিক্রিয়া কি হবে অ্যাজ এ টিচার? তখন সেই মুহূর্তের জন্য আমি পঞ্চম শ্রেণী বাচ্চা। সেই মুহূর্তের জন্য আমি তাদেরকে বলবো যে মোবাইল ব্যাগে ঢুকিয়ে রাখতে বা পরের দিন থেকে না আনতে। এবার যেহেতু তারা বাচ্চা, তারা খুব একটা কথায় গুরুত্ব দেয় না, কিন্তু আমি এটা যেহেতু খুব একটা বড় ইস্যু, মোবাইলটা বাচ্চাদের প্রতি খুব আসক্তি সৃষ্টি করেছে, আমি পরবর্তীতে একটা নাটকের আয়োজন করতে পারি যেখানে বাচ্চাদেরকে আমি ইনভলভ করবো যে এইটার ব্যবহারে কি খারাপ খারাপ দিক আছে, আর সেইটা দেখে আমার মনে হয় বাচ্চারা প্রভাবিত হবে এবং সে কাজটা কন্টিনিউ করবে। আচ্ছা, এই যে স্ক্রিন অ্যাডিকশন, এটা তো একটা বিশাল বড় রূপ বর্তমানে। এই স্ক্রিন অ্যাডিকশন থেকে পেজ অ্যাডিকশন কিভাবে কনভার্ট করবেন আপনি? এটাকে আপনি যদি একটা টার্গেট হিসেবে, ইনিশিয়েটিভটা কি হবে? নাটকের কথা বলেছিলেন, হ্যাঁ, এটা ছাড়া আর ইনিশিয়েটিভ ভাবে আমি তাদেরকে বিভিন্ন হাতের কাজের ইনভলভ করতে পারি যাতে তারা নিজেরা ব্যস্ত হয়ে যাবে। বাড়ির যে কর্মপত্রগুলো হয় আমি তাদেরকে এটাকে উদ্বুদ্ধ করতে পারি, তোমরা এক একজন একটা জিনিস তৈরি করে এনে দেখবে যে কে কোনটা ভালো পারো। আচ্ছা, এটা কি কোথাও কি এই কর্মপত্র আপনি যেটা বলছেন ব্যস্ত করে দেওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে, এখানে কি কোথাও মনে হচ্ছে না যে এটা করতে গিয়ে তাদেরকে একটা অত্যাচারিত করা হবে বা তাদেরকে একটু বিদ্যে দেওয়া হবে? আমার সেটা মনে হয় না, কেন কি যখন একটা বাচ্চা দেখবে আরেকটা বাচ্চাকে একটা নতুন জিনিস বানাতে এবং সেটা পারছে না, আমার মনে হয় সে আরো বেশি ইন্টারেস্ট থাকবে যে সে কি করে বানালো, এরকম একে অপরের দেখে ইন্টারেস্ট পাবে। তো আমার মনে হয় না সেটা বার্ডেন হয়ে যাবে তাদের কাছে। বার্ডেন যাতে না হয় যে কোনো কর্মপত্র, এর জন্য কি ইনিশিয়েটিভ নেবেন? সেটার জন্য আমরা ক্লাসরুমে সবাই মিলে বলতে পারি যে আজকে চলো সবাই মিলে আমরা, আমাদের কাছে একটা করে কাগজ আছে, এই কাগজটা দিয়ে আমরা কে কোনটা কি জিনিস তৈরি করতে পারি দেখবো। এভাবে সবাই মিলে যদি করি তাহলে তারা আনন্দ পাবে। ডেমোটা দেখেন, রাতের আকাশ। রাতের আকাশ। তো এটাকে আমি আদিত্য শ্রেণীকক্ষ করে আমার ক্লাসটা শুরু করছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? সরাসরি বিষয় যাবে। আচ্ছা, আমি বলতো আজকে দিনের বেলায় বলে আমি কি বললাম, গুড মর্নিং বললাম, তাই না? যদি কোনোদিন আমাদের রাতে স্কুল হয় তখন আমি ক্লাসে ঢুকে তোমাদেরকে কি বলবো বলো তো? কি বলবো, যে গুড মর্নিং বলবো? বলবো না, কি বলবো, গুড নাইট। তোমরা সবাই বলো তোমাদের দাদু ঠাম্মাদের ঘুমাতে যাওয়ার আগে, তাই না? আচ্ছা, গুড নাইট বলো। আচ্ছা কেন বলো বলো তো গুড নাইট? কি করে বুঝতে পারো যে নাইট? রাত আকাশ দেখে বুঝতে পারো যে অন্ধকার হয়ে যায়, সেই দেখে তোমরা বুঝতে পারো যে নাইট হয়েছে, এই জন্য গুড নাইট বলো। আচ্ছা, রাতে আকাশে কি এমন থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি এখন রাত হয়ে গেছে? রাতের আকাশে তো সূর্য দেখতে পাই না আমরা, দিনের বেলা সূর্য দেখতে পাই, আলো থাকে, বুঝতে পারি, কিন্তু রাতের আকাশে সূর্য থাকে না। তাহলে কি দেখে বুঝি আমরা? কি থাকে? চাঁদ থাকে, চাঁদ দেখে বোঝো। দেখো
রহিম বললো রাতের আকাশে চাঁদ থাকে, চাঁদ দেখেও বোঝে যে এখন রাত হয়েছে। কি বলছো? আমি অর্ধচন্দ্র আঁকলাম, তোমরা গোটা গোটা চাঁদ দেখো। আচ্ছা, রহিম বলেছে গোটা গোটা চাঁদ দেখো। আচ্ছা, এই যে চাঁদ আমি বললাম, চাঁদটা লিখি, হ্যাঁ, কিন্তু চাঁদকে ইংরেজিতে কি বলে? কে বলবে আমাকে? কে বলবে? আকাশ বলবে? আকাশ এসে আমাকে লিখে দেখাও চাঁদকে ইংরেজিতে আমরা কি বলি। বলো, যারা সবাই লিখছে দেখো, চাঁদকে আমরা লিখি মুন। ঠিক আছে। আচ্ছা, যে বললাম আমরা কখনো কখনো অর্ধেক চাঁদও দেখতে পাই, কখনো কখনো গোটা গোল রুটির মতো চাঁদ আমরা দেখতে পাই। এই জিনিসগুলোকে কি বলে জানো? যখন আমরা অর্ধেকটা চাঁদ দেখতে পাই তখন কি হয়? অমাবস্যা থাকে। অমাবস্যায় পুরো চাঁদ তো দেখা যায় না, কিন্তু সেটা অমাবস্যা থেকে আস্তে আস্তে পূর্ণিমার দিকে যায়। সেই জন্য আস্তে 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 এই অর্ধেক চাঁদটা গোল হয়ে যাবে। আর যেদিন আমরা গোল চাঁদ পুরো দেখতে পাই রাতের আকাশে, সেই দিনটাকে কি বলে জানো? কি বলে? কি বলে? পূর্ণিমা বলে। ঠিক বলেছো, পূর্ণিমা বলে। আচ্ছা, শুধু কি চাঁদ দেখতে পাই? চাঁদ ছাড়া কিছু দেখতে পাই না? কি দেখতে পাই চাঁদ ছাড়া? তারা দেখতে পাই। আচ্ছা, আচ্ছা, তারা কটা দেখতে পাই? অনেক দেখতে পাই তারা। আর চাঁদ কটা দেখতে পাই? চাঁদ একটাই দেখতে পাই। তো দেখো, একটা নতুন জিনিস জানলাম, চাঁদ আমরা একটাই দেখতে পাই, কিন্তু তারা কত দেখতে পাই? হাজার হাজার তারা আমরা দেখতে পাই, তাই না? তারা কি গুণে শেষ করা যাবে? গুণে শেষ করা যাবে না তারা। আচ্ছা, আমরা ইংরেজিতে পড়েছিলাম সিঙ্গুলার আর প্লুরাল। তোমরা কি বলতে পারবে এই চাঁদ আর তারার মধ্যে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল? কে বলতে পারবে? সবাই বলো, চাঁদটাকে কি বলবো আমরা? সিঙ্গুলার বলবো। কেন বলবো? একটা বলে। আর তারাকে কি বলবো? প্লুরাল। কেন? তারা অনেক থাকে। আচ্ছা বলো তাহলে তারা ইংরেজি কি হবে? আমি তো তারা বাংলায় লিখছি, তারা ইংরেজি কি হবে? সবাই মিলে একসাথে বলো। কি হবে? স্টার হবে। ভেরি গুড। তাহলে আমরা রাতের আকাশ কি দেখে বুঝতে পারি? চাঁদ আর তারা দেখে বুঝতে পারি। ওকে, আর বন্ধ করো। ভালো